যৌক্তিক সময়ে নির্বাচন, বিভিন্ন দলকে ডক্টর ইউনূসের আশ্বাস। বৈঠকে আমন্ত্রণ পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের শরিকরা। মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দাবি মির্জা ফখরুলের। ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার কঠোর নির্দেশ। কুমিল্লায় ত্রাণ বিতরণ। রুখতে হবে শিক্ষক লাঞ্ছনা, স্থানীয় প্রশাসনকে নির্দেশ উপদেষ্টার। রাষ্ট্র সংস্কার চাইলে সংবিধান সংস্কারও জরুরি, অভিমত বিশিষ্টজনদের। কমেছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের দাম। রাত 12টা থেকে কার্যকর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের সমালোচনা উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন থেকে নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়ে ভোটের সংখ্যানুপাতে প্রতিনিধিত্বের দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। এছাড়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা সহ হেফাজতের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা। আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়েছে এলডিপি। জাসদ সহ ডান বাম সব দলই যৌক্তিক সময়ে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এসব প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন। বেলা ৩টায় শুরু হওয়া মতবিনিময়ে প্রথমেই যোগ দেয় হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত ইসলামী দলগুলো। বৈঠক শেষে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম সহ অন্যান্য ইসলামী দলের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। ভোটের সংখ্যানুপাতে সংসদে প্রতিনিধিত্ব, বিগত সরকারের সমস্ত অপকর্মের বিচার নিশ্চিত করা, সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন সহ হেফাজতের সব মামলা প্রত্যাহারের দাবি জানায় ইসলামী দলগুলো। আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি। সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে, আর যেগুলো সংশোধন করা সম্ভব এই সংশোধন করার ব্যবস্থা করতে হবে। ফ্যাসিস্ট সরকার প্রায় 16 বছর পর্যন্ত তাদের মন গড়া দলীয়করণ এবং বিশেষ করে 2014, 18, 24-এর যে প্রহসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে এই তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি পর্যায়ক্রমে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানায়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিও জানান অলি আহমেদ। এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই। স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই। এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না। সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নেই। এরপর 12 দলীয় জোট ও জাসদের সাথেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আমরা লিখিতভাবে আমাদের 12 দফা সুপারিশনামা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে হস্তান্তর করেছি। চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে বেকার করে আজকে যে ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে হীন প্রচেষ্টা বিগত সরকার নিয়েছে তা রহিত করে চট্টগ্রাম বন্দর যেন বাংলাদেশের সম্পদ হিসেবে থাকে, আমরা সেভাবেই আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি। সবশেষ জাতীয় পার্টি ও গণফোরামের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচনের দাবিও জানায় সংসদের এই বিরোধী দলটি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে একটি মহল। তাই দলের নেতাকর্মীকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও তাদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি আরো বলেন, নতুন সরকারকে সময় দিতে হবে, জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা করেন বিএনপির মহাসচিব।
জহুরুল হক জনের ক্যামেরায় ফরুক বাবুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমস্যা ও ভোগান্তির কথা জানতে কুমিল্লায় দুর্গত এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার লালমাই উপজেলার ছোট শফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসী মানুষের সাথে কথা বলেন তিনি। মাইকের সামনে দাঁড়িয়ে বিএনপির মহাসচিবের মুখে প্রথম শব্দ ভাষণ দিতে নয়, বানভাসী মানুষের কথা শুনতে এসেছেন তিনি। দীর্ঘ 15 বছরের আন্দোলনে কুমিল্লার ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। সেই সাথে আওয়ামী লীগ সরকারের মামলায় জর্জরিত হওয়া নেতাকর্মীদের সান্ত্বনা দেন বিএনপির মহাসচিব। এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন, সেই অবস্থাটার অবসান হয়েছে, তাই না? কিন্তু এই অবসানটা, এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমস্যার কিছু সমাধান হবে। ছাত্র জনতার আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। এই সরকার জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে, সেই প্রত্যাশাও করেন তিনি। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। তিনি বলেন, কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নষ্ট করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা আর্মি দেবেন। এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। এদিকে বিকালে বন্যা কবলিত নাঙ্গলকোট এলাকা পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বানভাসী মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। কুমিল্লার এই কর্মসূচির বক্তব্যে তিনি গুরুত্ব দেন নতুন করে যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার উপর। আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু ওরা পালিয়েছে, কিন্তু ওদের যে ভূত প্রেত আত্মারা, তারা কিন্তু এখনো পালায় নাই। তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে। এই আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলেদেরকে পাখির মতো গুলি করে মারতে পারত না, ঠিক কিনা? বন্ধুগণ, এদের হাত থেকে আমরা রক্ষা পেলেও এটাকে এখন যে স্বাধীনতা, এটাকে সংহত করতে হবে। দলের নেতাকর্মীদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে। বন্যায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন বিএনপির মহাসচিব। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন। আর যেন শিক্ষক লাঞ্ছিতের ঘটনা না ঘটে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, শিক্ষা খাতে ব্যাপক দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতি আছে, তবে নিয়মতান্ত্রিকভাবেই সেগুলোতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজধানীতে বাড়িধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষা খাতে বড় বড় দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে, এটি অজানা নয়। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। সরকারি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখন অভিভাবকহীন, তাই যোগ্য ব্যক্তিদের খোঁজে বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। যে বইগুলো আছে এগুলোর ভিত্তিতেই একটা কিছু অন্তত পরীক্ষা লোক আছে। শিক্ষকরা
অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা ঠিক যে অনেক দিন ধরে, গত 15 বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি, অনাচার, অনিয়ম হয়েছে, কিন্তু সেগুলার বিষয়ে ব্যবস্থা নিতে গেলে, প্রতিকার করতে গেলে সেটা তো একটা নিয়মমাফিক আইনগত, আমাদের নিয়মমাফিকভাবেই এগোতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে তো কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি অস্বচ্ছ ছিল বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনেরা। তাদের দাবি, পছন্দের লোক বসিয়েছে শেখ হাসিনা। রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান সংস্কার জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতো সংশোধন নয়, নতুন করে লিখতে হবে সংবিধান। সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংশোধন হবে নাকি নতুন করে লিখতে হবে এটা সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেন, সংবিধান সংশোধন করতে হলে সব ভিন্ন মতের উপস্থিতি জরুরি। সংবিধান মানে শুধু বাক স্বাধীনতা নয়, সব মৌলিক অধিকার নিশ্চিত করা। আমরা যারা আছি, I would not say যে আমরা কনস্টিটিউশন বিশেষজ্ঞ, আমাদের আরো অনেক কনস্টিটিউশন বিশেষজ্ঞ আছেন। ওনাদের ভিন্ন মত থাকতে পারে, কারণ ওনাদের একটু শুনে, ওনাদেরকে সম্পৃক্ত করেন এই আলোচনায়। ভিন্ন মত শুনে আপনাদের যে মতামত আছে সেগুলো আরো হয়তো শক্ত হবে, আপনারা একটু চ্যালেঞ্জ হবেন। আজকে আমি কোনো চ্যালেঞ্জের কোনো অবস্থায় দেখছি না, সবাই একই সুরে গাইছি মোটামুটি যে হ্যাঁ সবই নতুন করে লেখা হোক। যে 1971-এর কন্টিনিউশন আকারে লিখতে হবে। এখানে অনেকেই আছেন মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা 1971-এর যেই চেতনা বা 1971-এর যেই মানুষের যেই আকাঙ্ক্ষার প্রশ্নটাকে এটাকে পাশ কাটিয়ে এগোতে চাচ্ছেন। আমরা মনে করি এটা আত্মঘাতী হবে, ওইটা অবশ্যই করা যাবে না। 1971-কে কন্টিনিউশন আকারে রেখে 24-এ আমাদেরকে এসে দাঁড়াতে হবে। কতগুলি কনসেনসাস ইতিমধ্যে হয়ে গেছে সমাজের মধ্যে। যেমন ধরেন 30-35 বছর আলোচনা যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের পদের মধ্যে একটা ব্যালেন্স চেকস এন্ড ব্যালেন্স দরকার। রাজনৈতিক বিশ্লেষক ও যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই। যদি কোনো দল নির্বাচনে 300 আসনও পায়, তারাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান সংশোধন করা হবে নাকি নতুন করে হবে, এখানে আমার ব্যক্তিগত একটা ছোট্ট অভিমত আমি বলে রাখি। সেটা হচ্ছে আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হচ্ছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। যারা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে এক দফা দাবিতে ছিল, পলিটিক্যাল পার্টিস এবং আদার স্টেক হোল্ডার্স, তাদের সবাই মিলে একটা অ্যাসেম্বলি করে সেখান থেকে আমরা কনস্টিটিউশন তৈরি করে রেফারেন্ডাম দিয়ে আমরা রেটিফাই করতে পারি। সেকেন্ড করতে পারি আমরা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেকশন দিতে পারি, যেটা জাতীয় নির্বাচন না, সংবিধান তৈরি করার জন্য একটা নির্বাচন। সংলাপে অংশ নেন স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় তিনি বলেন, সংবিধান সংশোধন হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে। এই পঞ্চগড় সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটা স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারা 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আমার মনে হয় যত কিছু হয়েছে আদালত, রাজনীতির সাজা দেওয়া, বেগম খালেদার সাজা দেওয়া, তারপর সাজা দেওয়া, অমুকের সাজা দেওয়া আদালত, অমুকের ফাঁসি দেওয়া আদালত, ওই ইলিগাল কাজ লিগাল করা আদালত, তারপর জয় বাংলা রাজনৈতিক বক্তব্য দেওয়ার সেটাও আদালত থেকে উঠে গেছে। রাতের ভোট তাইলে কারা করলো? এটা তো নিশ্চয়ই ছাত্রলীগের আওয়ামী লীগ করে নাই, তাই না? আমরা এটা ম্যানেজ করছি, সাবসিকুয়েন্টলি বলে দিচ্ছে। তো বেসিক্যালি যদি ব্যুরোক্র্যাটদের কেনা যায় তাহলে আপনি কিসের ডেমোক্রেসি? তারাই ম্যানেজ করে দিবে এই ক্ষমতায় থাকার ব্যবস্থা। তো এই ব্যুরোক্র্যাটিক সিস্টেমটাও চেঞ্জ করতে হবে।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আগে ইচ্ছেমতো আদালতকে ব্যবহার করা হয়েছে, আদালতকে ব্যবহার করে আর কোনো অবৈধ রায় দেয়া যাবে না। সংবিধানে জনমতের প্রতিফলন দেখতে চান উপদেষ্টা এফ হাসান আরিফ। 15th অ্যামেন্ডমেন্টে 50টারও অধিক জায়গায় হাত দেওয়া হয়েছে। অলমোস্ট সংবিধানকে কেটে ছিঁড়ে নতুন করে একটা চেহারা দেওয়া হয়েছে। কখনো পেছনে যাওয়া হয়েছে, 4th অ্যামেন্ডমেন্টে যাওয়া হয়েছে, আবার কখনো পরবর্তীকালে যাওয়া হয়েছে, কিছু রেখে দেওয়া হয়েছে। ইভেন 5th অ্যামেন্ডমেন্টের কিছু কিছু শব্দ কিছু রেখে দেওয়া হয়েছে ইন অর্ডার টু গেট রিড অফ 4th অ্যামেন্ডমেন্ট। তো সুতরাং এই যে গোঁজামিল দিয়ে যে অ্যামেন্ডমেন্টগুলো করা হলো, তাহলে আপনি বোঝা যাচ্ছে ইউ আর নট শিওর ওয়্যার ইউ আর ড্রাইভিং অ্যাট। এই জায়গাগুলো তাহলে আমাদের রিভিজিটের দরকার আছে। মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই, এতে অনেক বিতর্ক এড়ানো যাবে বলেও মনে করেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রূপপুর পরমাণু প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গত সরকারের আমলে ছোট বড় সব প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, রূপপুর পরমাণু প্রকল্পে অর্থ আত্মসাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিদেশে পাচারকৃত অর্থ আন্তর্জাতিক আইন অনুসারে ফেরত আনা সম্ভব বলে জানান তিনি। তবে সরকারকে সংশ্লিষ্ট দেশের কাছে তথ্য চাইতে হবে। দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, রাজস্ব বোর্ড সহ সকল প্রতিষ্ঠান ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক মন্তব্য করে তিনি আশা করেন উপদেষ্টারা আগে সম্পদের হিসাব দিয়ে এই চর্চা শুরু করবেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ব্যক্তি সচেতনতার সাথে প্রতিষ্ঠানে সংস্কার আনতে হবে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প। এখানে দুর্নীতির সম্ভাবনা কোনো অবস্থায় নাকচ করা যায় না। আর এই কারণে নাকচ করা যায় না যে যেই রাশিয়ান যে কোম্পানির সাথে, যে প্রতিষ্ঠানের সাথে এই চুক্তিটা হয়েছে, যারা এই কাজটা করছেন, তাদের বৈশ্বিক মানদণ্ডে তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড দুর্নীতিবাজ হিসেবে মোটামুটিভাবে সুপরিচিত। কাজে সেই প্রতিষ্ঠানের সাথে যেহেতু কাজ হয়েছে, এবং রাশিয়াও কিন্তু যে করাপশন পারসেপশন ইন্ডেক্স, দুর্নীতির যে ধারণা সূচক, সেই সূচকে কিন্তু মোটামুটি নিম্ন পর্যায়ে, সর্বনিম্ন পর্যায়ে যে দেশগুলো, তার মধ্যে একটি। কাজেই এই পারমাণবিক রূপপুর পারমাণবিক প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি হয়নি, সেটাও বলার মতো সুযোগ নেই। দাম কমানো হয়েছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের। নতুন দাম কার্যকর হবে আগামীকাল থেকে। প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা, পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে লিটারে কেরোসিনের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে হয়েছে 105 টাকা 50 পয়সা। পেট্রোলের দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা এবং অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। অগাস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এদিকে শনিবার সকালে খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট মিলের ভেতরে নির্মাণাধীন রূপসা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেন। জ্বালানির উৎস ঠিক না করে খুলনার রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পকে অপ্রয়োজনীয় উন্নয়ন বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি উপদেষ্টা আরো বলেন, লুটপাটের জন্যই এই প্রকল্প করা হয়েছিল। আপনারা বলছেন যে অকটেন, পেট্রোল, এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কমানো, এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট নেই। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তারেক রহমান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না। একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। 2 সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। কমতে শুরু করেছে পানি, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞায় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। ধীরে নামছে পানি। খাবার ও বিশুদ্ধ পানির কষ্টে কাটছে বানভাসীদের দিন। ঘরবাড়ি তলিয়ে থাকায় আশ্রয় কেন্দ্রে আছেন শত শত মানুষ। চরম বিপাকে তারা। বাড়ি তো নাইছি পানি উঠার পর, এখন ঘরে তো নামছে যেন মানে হবে এক হাত আছে, রাস্তা অনেক পানি, আমরা নদীর লগে এখন কিভাবে চলুন কি খামো। পানি প্রাণের সাথে কাটতে গেছে, তারপরে বটর সোলাই মানে চলে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত। 4-5 দিন লাগবে ঘর বেটা শুকাইতে, তারপর আমরা যদি যাইতে পারি। অন্যদিকে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সোনাগাজীতে বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ, কিন্তু বন্যার ক্ষতিতে দিশেহারা তারা। নোয়াখালীর মাইজদী, সোনাইমুড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে জেলা প্রশাসন। জেলার 8 উপজেলার 87টি ইউনিয়নের 21,25,500 মানুষ এখনো পানিবন্দী। চাটখিলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই, খুবই ধীরে নামছে পানি। দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। ডুবে আছে আঞ্চলিক সব সড়ক। আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের ভিড়। তিনটা সেটে আসলে পানির নিচে, আর যখন মুরগির বাচ্চা আমরা বুটারিং এখানে ছিল, সম্পূর্ণ মুরগি মারা গেছে, আর এখানে বড় মুরগি যেগুলি ছিল ওইগুলিও আসলে আমরা মানে কি বলবো, দেখা গেছে অর্ধেক মারা গেছে, আর অর্ধেক কিছু মুরগি হয়তো আমরা সেল করতে। আমাদের এলাকা আমরা এমন কোনো আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে, তা আমরা চাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন। আমরা এই দীর্ঘদিন থেকে এই পানিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি। এখানে কোনো বিদ্যুৎ নাই, একটা মোমবাতি নাই, চুলায় হাঁড়ি চালানোর মতো কোনো ব্যবস্থা নাই। কুমিল্লায় গেল কয়েকদিন ভারী বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি হচ্ছে। উন্নতি হয়েছে জেলার দক্ষিণাঞ্চল, লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির। পানি নামার সাথে চারিদিকে জেগে উঠেছে বন্যার ক্ষত। মাছের গেরগুলো আছে, মাছের গের যারা অসহায় মানুষ, তাদের মাছের গের মাছ সব বেশি গেছে। আর যারা দিন আনে দিন খায়, দিন মজুরি, তাদের কিন্তু রান্না করার কোনো স্কোপ নাই। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি। এখনো তলিয়ে আছে অনেক বাড়িঘর। চরম দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দী 8.5 লাখ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বন্ধে সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। স্পিক বাংলাদেশ আয়োজিত একক বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পরিকল্পিত উপায়ে ব্যক্তি স্বার্থের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তার মতে বিদ্যমান সংবিধান সংশোধনের যোগ্য কিনা সে প্রশ্ন জরুরি, কারণ সংশোধন করলেও এর মধ্যে স্বৈরাচার তৈরি হওয়ার পথ থেকে যাবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধান পুনর্লিখনের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কারণ রাষ্ট্রের মালিকানা জনগণের। জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থাপনা থাকতে হবে ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে। সংসদীয় ব্যবস্থাপনায় বিশেষ কোনো রাজনৈতিক দলের আধিপত্য থাকতে পারে না বলে মনে করেন অধ্যাপক আলী রিয়াজ।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। সকাল 11:30টার দিকে সিলেট তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। তার মরদেহটি গ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান ও গোয়াইনঘাট থানার ওসি শাহ মোহাম্মদ হারুনুর রশিদ সহ বিজিবির কর্মকর্তারা। এর আগে স্বজনদের আবেদনে পান্নার মরদেহ দেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা প্রক্রিয়া শেষে মেঘালয় পুলিশ তার মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। 24 আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মৃত্যু হয় ছাত্রলীগ নেতা পান্নার। 26 আগস্ট লাশ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ। চট্টগ্রামে এস আলম গ্রুপের একটি ওয়্যারহাউস থেকে বিলাসবহুল 14টি গাড়ি সরিয়ে ফেলার ঘটনায় সহযোগিতার বিষয়টি অস্বীকার করেছেন ওই এলাকার বিএনপি নেতারা। এ নিয়ে দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আবু সুফিয়ান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কালুরঘাট এলাকায় কে বা কারা একটি প্রতিষ্ঠানের মালিককে মোটা অঙ্কের চাঁদার জন্য দফায় দফায় হুমকি দেয়। ওই মালিকের অনুরোধে আবু সুফিয়ান সংগঠনের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে নিয়ে সেখানে যান, অথচ সেই রাতে এস আলমের গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে কালুরঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে মৈজারটেক এলাকায়। এই ঘটনায় বিএনপি নেতাদের জড়িয়ে খবর প্রচার সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলেও দাবি করা হয়। এর আগে কয়েকটি গণমাধ্যমে বিএনপি নেতাদের তদারকিতে এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি সরানোর সংবাদ প্রচার হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের যেসব ভারতীয় প্রকল্পের কাজ চলছিল তা স্থগিত আছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের সাথে আলোচনা করে প্রকল্পগুলোর কার্যক্রম আবারও শুরু করতে চায় ভারত সরকার। শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের স্বার্থ টিকিয়ে রাখতেই ঢাকা দিল্লি পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী ভারত। তবে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্পে যেসব ভারতীয় কাজ করতেন তারা দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে বলে জানান রণধীর জয়সওয়াল। ত্রিপুরা ডম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য বাংলাদেশে বন্যা হয়েছে এমন অভিযোগ নাকচ করে দেন রণধীর। বলেন, ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয়। ত্রিপুরা ও বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ওই বন্যার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জামায়াত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে 1 আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনার সরকার, তা 28 আগস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাফুফে সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিনকে পদত্যাগ করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠকরা। নইলে ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে হুঁশিয়ারি তাদের। সকালে মতিঝিলে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন আমিনুল হক, সাব্বির আলফাজ, কানন সহ জাতীয় দলের সাবেক ফুটবলাররা। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তাদের সাথে প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক ও ফুটবল সমর্থকরা। কাজী সালাউদ্দিন ও তার পরিষদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুল সালাম সালাউদ্দিনকে দ্রুত পদত্যাগের আহ্বান জানান। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত বাফুফের সভাপতি গত 16 বছরে ব্যর্থতার দায়ে ফিফার নিয়ম মেনে নিজে থেকেই সরে যাওয়া উচিত। দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় অক্টোবরে বাফুফের নির্বাচনকে আরও পিছিয়ে দিতে ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে ফিফার শরণাপন্ন হওয়ার কথাও বলেন তারা। 24 ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। অবাঞ্ছিত যেখানে পাওয়া যাবে তাকে ধরে 2-4টা দিয়ে তারপরে পুলিশের কাছে দেবে। এটা দুর্নীতিবাজ। বন্যা এবং বাংলাদেশের যে একটি বড় ডিজাস্টার থেকে কাটিয়ে উঠে আমরা আবার স্টেবল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলি বিবেচনা করে আমার কাছে মনে হয় যে ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি আরও কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে এটা বাংলাদেশের যারা ফুটবলের যারা ক্রীড়া সংগঠন রয়েছেন, যারা খেলোয়াড় রয়েছেন, তারা আরও বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন কিভাবে সাজাতে পারি সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে ইনশাআল্লাহ একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। ফিফার কাছে আমাদের নিয়ম মাফিক আমাদের যেভাবে করণীয় দরকার আমরা সেভাবেই করব, বাট ক্রীড়াঙ্গনকে বাঁচানোর জন্য কাজী সালাউদ্দিনের মতো একজন দুর্নীতিবাজকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যৌক্তিক সময়ে নির্বাচন, বিভিন্ন দলকে ডক্টর ইউনূসের আশ্বাস। বৈঠকে আমন্ত্রণ পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের শরিকরা।
মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দাবি মির্জা ফখরুলের, ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার কঠোর নির্দেশ। কুমিল্লায় ত্রাণ বিতরণ। রুখতে হবে শিক্ষক লাঞ্ছনা, স্থানীয় প্রশাসনকে নির্দেশ উপদেষ্টার। রাষ্ট্র সংস্কার চাইলে সংবিধান সংস্কারও জরুরি, অভিমত বিশিষ্টজনদের। কমেছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের দাম। রাত 12টা থেকে কার্যকর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের সমালোচনা উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।